বিশ্ব কাঁপানো মিসাইল RS-28 সানমিট এক মিসাইলেই কি বদলে যাবে যুদ্ধের মানচিত্র? গোটা বিশ্ব যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহাকাশের গভীর থেকে নেমে আসছে এক অভিশাপ। নাম তার RS-28 সানমিট। বিশ্ব যাকে চেনে সাতান 2 নামে। মাত্র 25 থেকে 35 মিনিট। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র এই ক্ষণিকের ব্যবধানে এই অস্ত্রটি যুক্তরাষ্ট্রের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এটিকে থামানোর কোনো ঢাল নেই, নেই কোনো আশ্রয়। আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখবে শুধু ধ্বংসের আগুন। একটিমাত্র সানমিট ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে এটি এক মুহূর্তে পুরো শহরকে মানচিত্র থেকে মুছে দিতে পারে। এর সামনে আমেরিকার সব প্রতিরক্ষা ব্যবস্থা অকেজ। এর সাথে আরও অনেক ওয়ারহেড বা বোমা একসাথে আক্রমণ করবে, সেগুলো আটকানো প্রায় অসম্ভব। এই ভয়ঙ্কর অস্ত্রটি আসলে কি? রাশিয়া কিভাবে এই প্রযুক্তির অধিকারী হলো? নাকি এটি তাদের পুরনো সোভিয়েত অতীতের কালো ছায়া? স্নায়ুযুদ্ধের জমাট বাঁধা ভয়ের ইতিহাস থেকেই এই অস্ত্রের জন্ম। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও তাদের সেই ভয়ঙ্কর সামরিক শক্তির উত্তরাধিকার বহন করে চলেছে রাশিয়া। 70-এর দশক থেকে 80-র দশক পর্যন্ত সোভিয়েতরা তৈরি করেছিল ভারী ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সেই পুরনো R-36A মিসাইলগুলো ছিল তাদের সম্মানের প্রতীক, কিন্তু সময়ের সাথে সেগুলো জরাজীর্ণ হয়ে পড়ে। রাশিয়া বুঝতে পেরেছিল বেঁচে থাকতে হলে তাদের নতুন যুগের মৃত্যুদূত তৈরি করতে হবে। তাই তাদের কৌশলগত পারমাণবিক শক্তি আধুনিকীকরণের বিশাল কর্মসূচির অংশ হিসেবে জন্ম নিল RS-28 সানমিট। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এটি পুরনো সোভিয়েত যুগের ভারী ক্ষেপণাস্ত্রগুলোর জায়গা নিয়ে এখন দাঁড়িয়ে আছে ধ্বংসের মূর্ত প্রতীক হিসেবে। এই ICBM আসলে কি? এর পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর কাজটা সহজ কিন্তু ভয়াবহ। এক মহাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরের আরেক মহাদেশে মৃত্যু বয়ে নিয়ে যাওয়া। এটি লক্ষ্যভেদ করতে পারে 3টি পর্যায়ে। প্রতিটি পর্যায়ে অতিক্রম করার সময় এর গতি ও ভয়ের মাত্রা বাড়তে থাকে। শুরু হয় বুস্ট ফেজ দিয়ে। উৎক্ষেপণের ঠিক পর থেকে শুরু হয় এই পর্যায়টি। রকেটের ইঞ্জিন তখন জ্বলে ওঠে প্রচণ্ড শব্দে। এক ঝলক আগুনের স্রোত নিয়ে মিসাইলটি মাটি ছেড়ে আকাশের দিকে ধেয়ে যায়। এই সময় তীব্র গতি আর ত্বরণে মিসাইলটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে নির্দিষ্ট গতিপথে এগিয়ে যায়। মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে এটি প্রায় 200 থেকে 400 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। মনে হবে কোনো উদ্যত দানব মহাকাশ জয় করতে উন্মত্ত হয়ে উঠেছে। এরপর আসে মিড কোর্স ফেজ। এটি হলো মিসাইলের দীর্ঘতম ভ্রমণকাল। বুস্ট ফেজ শেষে ইঞ্জিনের শব্দ থামলেও গতি থামে না। মিসাইলটি তখন বায়ুমণ্ডলের বাইরে মহাশূন্যের নিস্তব্ধতায় ভেসে চলে। মহাকর্ষের টানে বা নিষ্ক্রিয়ভাবে এটি তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়। চারপাশ তখন নিঝুম, কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। এই পর্যায়ে মিসাইলটিকে রাডারে ধরা কঠিন হয়ে পড়ে, যেন এটি মহাকাশে হারিয়ে গেছে। সবশেষে আসে সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়, রি-এন্ট্রি ফেজ। মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওয়ারহেড বা বোমাটি অবতরণ করে। এই পর্যায়ে এটি প্রচণ্ড গতিতে নামতে থাকে। বাতাসের সাথে তীব্র ঘর্ষণের ফলে এর গায়ে তৈরি হয় অগ্নিকুণ্ড। 1000 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে এটি ধেয়ে আসে লক্ষ্যবস্তুর দিকে। এই অবস্থায় এটিকে থামানো বা ধ্বংস করা প্রায় অসম্ভব। যখন এটি লক্ষ্যে আঘাত হানে, তখন সেখানে শুধু ধ্বংসের বিস্তৃত শ্মশান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এই সানমিট বা সাতান 2 আসলে সিলোভিত্তিক ভারী ICBM। এটি মাটির নিচে শক্তপোক্ত কংক্রিটের কন্টেইনারে সংরক্ষিত থাকে, যেন মৃত্যুর জন্য অপেক্ষমান কোনো দানব। এর সক্ষমতা ভাবলে শিউর উঠতে হয়। এটি 18,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর কিছু সূত্রে দাবি করা হয় এটি 35,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ পৃথিবীর কোনো প্রান্তই এর নাগালের বাইরে নয়। এর পেলোড বা বোঝা বহনের ক্ষমতাও প্রচলিত মিসাইলগুলোর চেয়ে অনেক বেশি। এটি সহজেই 10 টনের বেশি ওজনের অস্ত্র বহন করতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এর মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস বা MIRV প্রযুক্তি। সহজ কথায়, একটি সানমিট মিসাইলের ভেতরে একাধিক বোমা থাকে। এটি 10টি বড় ওয়ারহেড বা 16টি ছোট পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। এর মানে হলো একটি মিসাইল ছুড়লে তা একটি শহরে নয়, একই সাথে 16টি আলাদা শহরে আঘাত হানতে পারে। অথবা একটি শহরের উপর সবগুলো বোমা নিক্ষেপ করলে সেখানে জীবনের কোনো চিহ্নই আর থাকবে না। এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকলও বহন করতে পারে, যা বাতাসে ভেসে থেকেও লক্ষ্যভেদ করতে সক্ষম। এত বেশি ওয়ারহেড একসাথে আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের পক্ষে সেগুলো ইন্টারসেপ্ট বা আটকানো অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই ন্যাটো জোট একে ভয় পেয়ে সাতান 2 নাম দিয়েছে। বিশ্বের অন্যান্য শক্তিধর দেশেরও এই ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের আছে LGM-30 মিনিটম্যান 3 আর চীনের আছে DF-41। অনেকে সানমিটের সাথে এগুলোর তুলনা করে, কিন্তু সানমিট তার নিজস্ব কৌশলগত দর্শনে আলাদা। এটি শুধু
শুধু মারার জন্য নয়, প্রতিপক্ষের মনে গভীর ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য তৈরি। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান বা চীনের DF-41 আধুনিক হলেও সারমেটের ধ্বংস ক্ষমতা আর ভারী ওজন বহনের ক্ষমতা সেগুলোর চেয়ে অনেক বেশি উন্নত বলেই দাবি করা হয়। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বে বিভিন্ন সময় অনেক চুক্তি হয়েছে, যেমন নিউ স্টার্ট চুক্তি বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম। এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংখ্যা আর প্রযুক্তির বিস্তার সীমিত করা, কিন্তু সেই চুক্তিগুলো এখন প্রায় কাগজে কলমে সীমাবদ্ধ। বিশ্ব আবার নতুন করে অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠেছে। হাইপারসনিক প্রযুক্তি, মহাকাশ সামরিকীকরণ আর ভূরাজনৈতিক উত্তেজনা প্রতিনিয়ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন প্রশ্ন হলো, এই প্রতিযোগিতা কি শুধুই প্রতিরোধ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বিশ্বযুদ্ধের বীজ? বর্তমানে বিশ্ব যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা আগামীর জন্য খুবই ভয়াবহ ইঙ্গিত বহন করে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে সহায়তা করছে আর চীন রাশিয়াকে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের উত্তেজনায় চীন ও রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। এই যে মহাশক্তিগুলোর মধ্যে প্রক্সি যুদ্ধ বা পরোক্ষ সংঘাত চলছে, তা যে কোনো সময় সরাসরি সংঘাতে রূপ নিতে পারে। যেসব দেশের হাতে পারমাণবিক অস্ত্র আর ICBM আছে, তারা এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে না জড়ালেও কৌশলগত এই উত্তেজনা গিয়ে আর কতক্ষণ সংযত থাকবে? কেউ যদি একবার ভুল বোঝাবুঝির কারণে বা উত্তেজনার চরমে পৌঁছে এই সাতান 2 ছুঁড়ে মারে, তবে কি হবে? RS-28 সারমেট শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি আধুনিক ভূ রাজনীতির ভারসাম্য আর প্রতিরোধ নীতির এক প্রতীক। এটি মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে শক্তির ভারসাম্য কতটা ভঙ্গুর। ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাত হলে তা পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে। এই অস্ত্রের অস্তিত্ব মানেই একটি নিঃশব্দ ভয়ের ছায়া। জানা নেই কখন কোন মুহূর্তে এই ভয় বাস্তবে রূপ নেবে, হয়তো আগামীকালই কিংবা আজই। যখন আকাশ থেকে সেই অগ্নিবর্ষণ নামবে, তখন আর কোনো প্রশ্ন থাকবে না, কোনো উত্তর থাকবে না, শুধু থাকবে অনন্ত অন্ধকার আর নীরবতা। আজকের এই অনিশ্চয়তা আর ভয়ের কথাটাই মনে রাখতে হবে। যুদ্ধের ডাক বেজে গেলে আর কোনো পথ ফিরে আসার থাকে না।